আমাদের যে শীটটা দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ারিং এ, এটা হচ্ছে স্ট্যাঞ্জা 2, লেকচার নোট অন স্ট্যাঞ্জা 2। স্ট্যাঞ্জা 1 আমাদের শেষ হয়ে গেছে, 2 এরও আমরা একটা ক্লাস হয়ে গেছে, ক্লাস স্ট্যাঞ্জা 2 এর উপরে। এখানে আমরা দেখাচ্ছি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি থেকে আমরা কারেন্ট ডেনসিটি বের করতেছি। ঠিক আছে, কারেন্ট ডেনসিটির সূত্রটা গত সপ্তাহে দেখানো হয়েছে। একটা মেটালের মধ্যে কন্ডাকশন কিভাবে হয়, ইলেকট্রনের কন্ডাকশন এবং এটার এভারেজ ভেলোসিটি থেকে কারেন্ট ডেনসিটি পরিমাণ বের করা হয়। আমরা জানি যে কারেন্ট ডেনসিটি J is equal to total charge divided by ভলিউম। এই যে কারেন্ট ডেনসিটি হচ্ছে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল ভলিউম। ঠিক আছে, এখন এটা একটা মেটাল কন্ডাক্টরের এটা একটা ক্রস সেকশন, এটা একটা ক্রস সেকশন। তাহলে এটাকে যদি আমি ইউনিট ভলিউম চিন্তা করি, একটা ভলিউম, যে ভলিউমের মধ্যে n সংখ্যক ইলেকট্রন ডেল টি টাইমে ডেল এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে তার চার্জের পরিমাণ কত হবে? এখান থেকে আমি ডেল কিউ বের করি। এটা গত ক্লাসে খুব ডিটেইল আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই যে ডেল কিউ এর পরিমাণটা এখানে বের করা হয়। ডেল কিউ হচ্ছে n হচ্ছে কনসেন্ট্রেশন। ঠিক আছে, কনসেন্ট্রেশন মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম, n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট ভলিউম। এটার সাথে যে ডান দিকের যে অংশটা, এটা হচ্ছে ভলিউম। ভলিউম গুণ করলে এই ভলিউমের মধ্যে কয়টা ইলেকট্রন আছে এটা বের হয়ে যায়। এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলে ডেল কিউ পাওয়া যায়। তাহলে আমরা উপরের অংশ যেটা ডেল কিউ, উপরের অংশ ডেল কিউটার এই সূত্র থেকে পাচ্ছি। এই যে এখানে ডেল কিউ হচ্ছে En a vdx। এখানে আবার ডেল এক্স ছিল, এই যে দেখো এখানে ডেল এক্স x is equal to v into t, আমরা সেই সূত্রটা বসিয়েছি। x is equal to vdx into t। v মানে হচ্ছে এভারেজ ড্রিফট ভেলোসিটি অফ দা ইলেকট্রন। এখানে মনে করো যতগুলো ইলেকট্রন আছে x1 x2 x3 n সংখ্যক ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনের যে ভেলোসিটি, সেই ভেলোসিটির এভারেজ হচ্ছে vdx, 1/n করে এভারেজ ভেলোসিটি করা হয়েছে। আপনার কথা বুঝতে, হ্যাঁ, তাহলে এভারেজ ভেলোসিটি হচ্ছে vdx, তাহলে ভেলোসিটি ইনটু টাইম হচ্ছে ডেল এক্স। ডেল এক্স মানে হচ্ছে এক্স ডিরেকশনে, আমরা যদি মনে করি ইলেকট্রন গুলো এক্স ডিরেকশনে মুভ করছে, এক্স ডিরেকশন যদি কনসিডার করি, তাহলে একটা ফিল্ড অ্যাপ্লাই করলে ইলেকট্রন ফিল্ডের উল্টা দিকে একটা ভেলোসিটি পায়, একটা অ্যাক্সিলারেশন পায়। তাহলে এভারেজ ড্রিফট ভেলোসিটি হচ্ছে vdx। নরমাল কন্ডিশনে একটা মেটালে ইলেকট্রন বিভিন্ন দিকে তার মুভমেন্ট থাকে, তো সব দিকে যখন যেহেতু বিভিন্ন দিকে মুভমেন্ট থাকে, কোন একটা নির্দিষ্ট দিকে নেট কোনো ভেলোসিটি পাওয়া যায় না, বিভিন্ন দিকে ভেলোসিটি থাকে। যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তখন একটা নির্দিষ্ট দিকে ভেলোসিটি পাওয়া যায়। তাহলে এখানে এই যে এই মানগুলো থেকে দেখা যায় Jx, অর্থাৎ কারেন্ট ডেনসিটি হচ্ছে En Vdx, Jx হচ্ছে En Vdx। এবং যদি ফিল্ডটা যদি টাইমের সাথে ভ্যারি করে, তাহলে ভেলোসিটিটাও টাইমের সাথে ভ্যারি করবে। ফিল্ডটা ভ্যারি করলে, তাহলে ফিল্ড যদি টাইমের ফাংশন হয়, তাহলে ভেলোসিটিটাও টাইমের ফাংশন, তাহলে আমাদের কারেন্ট ডেনসিটিটাও টাইমের ফাংশন হবে, যেটা ইকুয়েশন নাম্বার 5 এ দেখানো হয়েছে। এখন আমরা ড্রিফট ভেলোসিটির একটা এক্সপ্রেশন বের করব। এই যে কারেন্ট ডেনসিটির ইকুয়েশন দেখছো তোমরা, En Vdx, এখানে Vdx ড্রিফট ভেলোসিটির একটা ইকুয়েশন আমরা দেখব যে এই ড্রিফট ভেলোসিটি কার উপর নির্ভরশীল। দেখা যাবে যে এই ড্রিফট ভেলোসিটিটা স্ক্যাটারিং এর উপর নির্ভরশীল, স্ক্যাটারিং টাইম বা মোবিলিটির সাথে সম্পর্কিত। স্ক্যাটারিং টাইম আর মোবিলিটি অনেকটা একই জিনিস, মানে সমানুপাতিক আর কি। একটা ইলেকট্রন যদি খুব যত্রতত্র বিভিন্ন অ্যাটমের সাথে যদি স্ক্যাটারিং হয় বা বাড়ি খায়, এগুলা হচ্ছে অ্যাটম।
এই যে গোল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে অ্যাটম, অ্যাটম গুলো ভাইব্রেট করতেছে, এটা এইদিকে ভাইব্রেট করতেছে, এটা এই বরাবর ভাইব্রেট করছে, এই অ্যাটমটা এইদিকে ভাইব্রেট করছে, বিভিন্ন অ্যাটম বিভিন্ন দিকে ভাইব্রেট করছে। আর ইলেকট্রন গুলো যে স্ক্যাটার হচ্ছে, একটা ইলেকট্রন এখানে আসছে বাড়ি খেয়ে, এখানে বাড়ি খেচ্ছে, এখানে বাড়ি খেয়ে এদিকে 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 বিভিন্ন দিকে যাচ্ছে, স্ক্যাটারিং হচ্ছে। তাহলে এই যে স্ক্যাটারিং, একটা ইলেকট্রনের গতিবেগ দেখো বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু নেট একটা ডিস্টেন্স কিন্তু অতিক্রম করছে একটা টাইমে। যদি ফিল্ড এদিকে হয় তাহলে এক্স ডিরেকশন বরাবর একটা দূরত্ব কিন্তু অতিক্রম করে ইলেকট্রন। ঠিক আছে, এগুলা গত ক্লাসে সব আলোচনা করা হয়েছে, আমি একটু রিভিউ করছি আর কি। তাহলে দেখো, একটা ইলেকট্রন যদি t1 টাইমে লাস্ট কলিশন হয়, তাহলে এরপরে তার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, একটা নির্দিষ্ট এক্সিলারেশনে তার ভেলোসিটি বাড়ছে, তাহলে এই এক্সিসটা হচ্ছে তার ভেলোসিটি। ভেলোসিটি তাহলে টি টাইম পরে তার ভেলোসিটি কত দাঁড়াবে? হ্যাঁ, ভেলোসিটির যে পার্থক্য সেটা কত? ux1 vx1 মাইনাস ux1। এখান থেকে কিন্তু আমি এক্সিলারেশন পেতে পারি। ঠিক আছে, ফাইনাল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু অফ দা ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। টাইম মানে হচ্ছে t মাইনাস t1, অর্থাৎ এই টাইমটা, এখান থেকে এতটুকু যে টাইম, সেই টাইমে ভেলোসিটির যে পার্থক্য সেটা রেশিও করলে আমরা এক্সিলারেশন পাই। একইভাবে ইলেকট্রন 2 3 তিনটা ইলেকট্রনের জন্য দেখানো হয়েছে এখানে। তাহলে দেখো, আমাদের ভেলোসিটির সূত্রটা এখানে দেখানো হয়েছে। প্রথমে দেখো এক্সিলারেশন, আমরা জানি f ইজ ইকুয়াল টু ma, এখান থেকে a এক্সিলারেশন ইজ ইকুয়াল টু f ডিভাইডেড বাই m। তাহলে কোন একটা ইলেকট্রনের উপরে যদি ফিল্ড অ্যাপ্লাই হয় ex ফিল্ড x ডিরেকশনে, তাহলে আমরা বলতে পারি ফোর্সটা হচ্ছে e ইনটু x, ফোর্স হচ্ছে e ইনটু x। তাহলে এই যে এই সূত্রটা দেখো, f ডিভাইডেড বাই m, এখানেও f ডিভাইডেড বাই m হচ্ছে, উপরের অংশটা ফোর্স ইন্ডিকেট করছে। এখন v ইজ ইকুয়াল টু u প্লাস a ইনটু t, v ইজ ইকুয়াল টু u প্লাস at। এই যে a এর মানটা এখানে বসানো হয়েছে, ঠিক আছে, a এর মানটা এখানে বসানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? vdx, vdx মানে এভারেজ ভেলোসিটি, যেটা আমরা আগেও দেখিয়েছি। ইলেকট্রন 1 এর ভেলোসিটি 2 3 4 5 n সংখ্যক ইলেকট্রনের ভেলোসিটি, যেটাকে এভারেজ করে vdx করা হয়। এখন প্রত্যেকটা ভেলোসিটির মান ইন্ডিভিজুয়ালি যদি বসায় দেওয়া হয়, তাহলে কি হবে? এই যে যেমন vx1 এর মান যদি আমি এটা বসাই, ux1 প্লাস এক্সিলারেশন ইনটু টাইম, এক্সিলারেশন কিন্তু সেম হবে, এক্সিলারেশনের ভ্যালুটা প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে সমানই হবে। কারণ কি, এক্সিলারেশন কিসের সাথে সম্পর্কিত? দেখো ই এবং এম এটা কিন্তু কনস্ট্যান্ট, ফিল্ডও যদি ফিক্স থাকে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য, তাহলে কিন্তু এক্সিলারেশন সেম হবে। তাহলে এই ইকুয়েশন গুলোতে কিন্তু এক্সিলারেশন সেম প্রত্যেকটা ইলেকট্রনের জন্য দেখা যাচ্ছে। তাহলে এই যে মূল ইকুয়েশন যেটা vdx, এই যে এই ইকুয়েশনে যদি আমি বসাই, 3 নাম্বার ইকুয়েশনে যদি বসাই, তাহলে এই ধরনের একটা এক্সপ্রেশন আসে, যেখান থেকে ইউ গুলোকে আলাদা করলাম, এটি গুলোকে আলাদা করলাম, আর 1/n বাম দিকে আছে। তাহলে ইনিশিয়াল যে ভেলোসিটিটা, এটার ডিরেকশন কিন্তু বিভিন্নটা বিভিন্ন দিকে, বিভিন্নটা বিভিন্ন দিকে, এবং এই সবগুলো সমষ্টি যদি আমি যোগ করি, তাহলে কিন্তু আমরা জিরো ধরতে পারি। কারণ স্ক্যাটারিং হওয়ার পরে ইনিশিয়ালি যে ডিরেকশনটা বিভিন্ন ইলেকট্রনের, এটা বিভিন্নটা বিভিন্ন দিকে, এই সবগুলোর সামেশনকে আমি জিরো ধরতে পারি ইচ্ছা করলে, ক্যালকুলেশনের সুবিধার্থে জিরো ধরে নিলাম। তাহলে vdx আসতেছে, এই অংশটা যদি জিরো হয়ে যায়, ডান দিকের অংশটা থাকবে 1/n থাকবে। তাহলে এরকম একটা জিনিস পাওয়া যায়। আবার এখান থেকে যদি a কমন নেওয়া হয়, তাহলে t গুলো থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের, ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে স্ক্যাটারিং টাইম, এটা তো ভিন্ন ভিন্ন হবে, তাই না? তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে স্ক্যাটারিং টাইম গুলোর এভারেজ করে যদি আমরা একটা নির্দিষ্ট টাইম লিখতে পারি টাউ, এটার এভারেজ, অর্থাৎ টাউ ইজ ইকুয়াল টু 1/n, প্রথম ইলেকট্রনের স্ক্যাটারিং টাইম, দ্বিতীয় ইলেকট্রনের স্ক্যাটারিং টাইম, এরকম করে n সংখ্যক ইলেকট্রনের স্ক্যাটারিং টাইম, সবগুলো যোগ করে n দিয়ে ভাগ করলে আমি যে কোয়ান্টিটিটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে মিন স্ক্যাটারিং টাইম অথবা রিল্যাক্সেশন টাইম, অথবা এটাকে টাউ দ্বারা এক্সপ্রেস করা হয়।
তাহলে দেখো ভি এর এক্সপ্রেশনটা চলে আসতেছে এ ইন্টু টাউ, এ ইন্টু টাউ, যেখানে এ এর মানটা আমরা আগেও দেখছি যে ফোর্স ডিভাইডেড বাই এম। ফোর্স মানে হচ্ছে ই ইন্টু ইএক্স, ই ইন্টু ইএক্স, এটা হচ্ছে ফোর্স। তাহলে দেখো এই বাম দিকে যে টার্মটা পাওয়া যাচ্ছে এটাকে বলা হচ্ছে মোবিলিটি। বাম দিকে যে টার্মটা সেটা হচ্ছে মোবিলিটি। The above equation shows that the drift velocity is proportional to the applied field and the constant of proportionality is the drift mobility. তাহলে আমরা বলতে পারি যে drift velocity হচ্ছে mobility গুণন applied field। এই যে এখানে দেখানো হয়েছে drift velocity is equal to mobility into applied field। mobility বলতে কি বোঝায়? mobility বলতে বোঝাচ্ছে দেখো টাউ এর সাথে এটার একটা রিলেশন আছে, বাকি দুইটা কিন্তু কনস্ট্যান্ট, ই ইন্টু এম ই, ই ডিভাইডেড বাই এম ই। তাহলে মোবিলিটি কিন্তু টাউ এর সাথে রিলেশন। টাউ জিনিসটা কি এটা একটু বোঝার চেষ্টা করো। টাউ হচ্ছে এভারেজ স্ক্যাটারিং টাইম বলতে পারো, এভারেজ স্ক্যাটারিং টাইম অফ এন নাম্বার অফ ইলেকট্রনস, এভারেজ স্ক্যাটারিং টাইম। অর্থাৎ যদি স্ক্যাটারিং কম হয়, অর্থাৎ অনেক পরে পরে বাড়ি খায়, তার মানে কি টাউটা অনেক বেশি হবে, তাই না? টাউটা বড় হবে। আর টাউ বড় হওয়ার অর্থ হচ্ছে এই মোবিলিটির যে টার্মটা মিউ ডি এটা বড় হবে। তার মানে আমরা বলতে পারি the electrons are more mobile, মোবাইল বলতে পারি। মোবাইল মানে সে যত্রতত্র ঘুরে বেড়াতে পারছে, ফ্রিলি স্ক্যাটার্ড হচ্ছে না। ঠিক আছে, এটা এটা হচ্ছে মোবিলিটির কি বলে সিগনিফিকেন্স চিন্তা করতে পারো। তাহলে আমরা আগের যে রিলেশনটা দেখেছিলাম যে jx is equal to en vdx, তাহলে vdx এর এখানে যদি আমি মোবিলিটির রেসপেক্টে বসায় দেই যে মোবিলিটি হচ্ছে মিউ ডি ইনটু ইএক্স, তাহলে এটা দেখো ভিডিএক্স এর পরিবর্তে জাস্ট এটা বসাই দিচ্ছি, তাহলে jx আসতেছে en মিউ ডি ইএক্স। এখানে আমি একটা কথা লিখেছি যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ড্রিফট মোবিলিটি। ড্রিফট মোবিলিটির সিগনিফিকেন্স হচ্ছে মিউ ডি ইজ ইকুয়াল টু ই টাউ divided by me. Drift mobility is important because it is widely used electronic parameters in semiconductor physics. ঠিক আছে, if the electron is not highly scattered, then the mean free time between collision will be long and tau will be large. By equation 8, the drift mobility also be large. The electrons will be therefore be highly mobile and be able to respond to the field. এই জিনিসটা ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। এখান থেকে একটা কোশ্চেন আমি দেওয়ার সম্ভাবনা আছে যে মোবিলিটির এই যে এই কথাটা যে আছে না, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন হতে পারে। কোশ্চেনটা এরকম হতে পারে যে যদি এরকম হয় যে স্ক্যাটারিং টাইমটা যদি বেশি হয়, তাহলে কেন আমরা ইলেকট্রনকে মোবাইল বলতেছি, এবং এটা কি ইলেকট্রিক ফিল্ডের সাথে বেশি রেসপন্ড করবে কি করবে না, এটা একটা কোশ্চেন হতে পারে। ঠিক আছে, মনে রাখবা a large drift mobility does not necessarily high conductivity। এখানে একটা কোশ্চেন, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কন্ডাক্টিভিটি হচ্ছে en মিউ ডি, কন্ডাক্টিভিটি বলা হয় en মিউ ডি। এই যে দেখো এই যে কারেন্ট ডেনসিটির যে ইকুয়েশনটা আছে, এই যে কারেন্ট ডেনসিটির ইকুয়েশন, এখানে কারেন্ট ডেনসিটির ইকুয়েশনে এই ফিল্ডটাকে বাদ দিয়ে বাকি যে টার্ম গুলো আছে এটাকে একটা কনস্ট্যান্ট ধরা হয়, যেটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। তাহলে কোন একটা ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি আসলে কিসের উপর নির্ভর করে? মূলত মোবিলিটির উপর নির্ভর করে। যদি মোবিলিটি ফিক্স থাকে তাহলে কিন্তু কন্ডাক্টিভিটিও ফিক্স থাকবে। তো দেখো কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল হচ্ছে en মিউ ডি। এখানে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তোমরা করবা, এটা আমি গতদিন আলোচনা করছি। আচ্ছা, আজকে এটা পড়ানো হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি। অর্থাৎ আমরা যে জিনিসটা শিখেছিলাম গত সেকশনে, সেটা হচ্ছে যে দেখো কন্ডাক্টিভিটি
সিগমা ইজ ইকুয়াল টু ই এন মিউ ডি। এটা মনে রাখতে হবে, সূত্রগুলো কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলতে হবে। Accordingly the resistivity rho is equal to 1 by sigma, মানে কন্ডাক্টিভিটির উল্টা, রেসিপ্রোকাল। ঠিক আছে, where the electron drift mobility is equal to E tau divided by me। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, দেখো এই যে রেজিস্টিভিটি টার্মটা বা কন্ডাক্টিভিটি একই জিনিস, জাস্ট একটা আরেকটার উল্টা, রেসিপ্রোকাল। এটা আসলে নির্ভর করতেছে কিসের উপরে, দেখো মিউডির সাথে কিন্তু সম্পর্ক, মূলত মিউডির সাথে রিলেটেড। ইএনটাকে যদি আমি ফিক্স ধরি তাহলে মূলত মিউডি অর্থাৎ মোবিলিটির সাথে সম্পর্কিত, আর মোবিলিটি হচ্ছে টাও এর সাথে সম্পর্কিত। তাহলে রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি এই দুইটা আসলে নির্ভর করছে পুরোপুরি টাও এর উপরে। আর টাও বলতে কিন্তু স্ক্যাটারিং বোঝাচ্ছে, স্ক্যাটারিং অর্থাৎ অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং এটার উপর নির্ভর করছে। আর স্ক্যাটারিং কার উপর নির্ভর করে, দেখো এই যে অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা ভাইব্রেট করতেছে, দেখো এটা এই বরাবর ভাইব্রেট করতেছে অথবা এই বরাবর ভাইব্রেট করতেছে। তাহলে এটার ভাইব্রেশনের যে এরিয়া, এটাকে যদি একটা সার্কেল চিন্তা করি, তাহলে এই সার্কেলের ভিতরে যদি কোনো একটা ইলেকট্রন আসে তাহলে সে স্ক্যাটার্ড হয়ে যাবে। যেমন এই ইলেকট্রনটা তার গতিপথের ভিতরে এই সার্কেলের ভিতরে যখন প্রবেশ করবে তখন সে স্ক্যাটার্ড হবে, অর্থাৎ বাড়ি খেয়ে অন্যদিকে দিক পরিবর্তন করবে। একইভাবে এটা পাশের অ্যাটম, এইটা তার স্ক্যাটারিং এরিয়া, এটা তার ভাইব্রেটিং এরিয়া বলতে পারো, ভাইব্রেটিং এরিয়া। এই ভাইব্রেটিং এরিয়ার মধ্যে যখন ইলেকট্রনটা ঢুকবে তখন সেই স্ক্যাটার্ড হবে। ঠিক আছে, তাহলে এই যে দেখো আমরা জানি যে টেম্পারেচারের সাথে ভাইব্রেশনের একটা রিলেশন আছে, তাই না? টেম্পারেচারের সাথে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এই ভাইব্রেশনের এরিয়াটা কিন্তু বাড়বে। ঠিক আছে না? যদি টেম্পারেচার ধরো বেশি হয়ে গেছে তখন কি হবে? অবশ্যই এই রেডিয়াসটা বেড়ে যাবে না? স্যার এটা বেড়ে যাবে। তাহলে স্ক্যাটারিং কি বেড়ে যাবে না? স্ক্যাটারিং টাইম কমবে এবং প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং বেড়ে যাবে। হুম, এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে যে এখানে আমরা আসলে টাউকে টেম্পারেচারের সাথে একটা রিলেশন করতে হবে, টেম্পারেচারের সাথে রিলেশন করতে হবে, টাউকে টেম্পারেচারের সাথে এক্সপ্রেশনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মূল টার্গেট। তাহলে মিউডি টাউ এর সাথে সম্পর্ক, টাউকে টেম্পারেচারের সাথে রিলেশন করতে হবে, এটা হচ্ছে টার্গেট আমাদের এই সেকশনে। এই জন্য আমরা কি বলছি নাম, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি ফর আইডিয়াল পিওর মেটাল। ঠিক আছে, এখন দেখো if the scattering time of electron tau depends only the thermal vibration of the atom, then the mobility, hence conductivity, resistivity depends only on temperature. The resulting conductivity and resistivity are denoted by sigma t and rho t. এখন যদি এটা টেম্পারেচারের সাথে অনলি রিলেটেড হয় তাহলে এটাকে একটা সাবস্ক্রিপ্ট দিয়ে আমরা প্রকাশ করি সিগমা টি আর রো টি। এটার অর্থ হচ্ছে এটা টেম্পারেচারের সাথে রিলেশন, অন্য কোনো কিছুর সাথে রিলেশন নাই। এখন দেখো, to find the temperature dependence of sigma, we first consider the temperature dependence of the mean free time. প্রথমে temperature dependence of mean free time বের করার চেষ্টা করি, since this determines the drift mobility and hence the conductivity. তাই না? এই টাউ এর সাথেই কিন্তু আসলে সম্পর্ক, তাই না? টাউ এর সাথেই মোবিলিটির সম্পর্ক এবং কন্ডাক্টিভিটির সম্পর্ক অ্যাকর্ডিংলি। এখানে এল ইজ ইকুয়াল টু, এল বলছে বোঝাচ্ছে এখান থেকে এটা দূরত্ব, অর্থাৎ স্ক্যাটারিং ডিসটেন্স। পরপর দুইটা স্ক্যাটারিং এর মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে এল, আর এল ইজ ইকুয়াল টু ইউ ইনটু টাউ। আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, সেই হিসেবে এটা লেখা হয়েছে। আর এস বলতে এটার এরিয়া বোঝাচ্ছে, পাই এ স্কয়ার। এ যদি এটা রেডিয়াস হয়, এই অ্যাটমের ভাইব্রেটিং এরিয়ার যে রেডিয়াস, এই যে ভাইব্রেটিং যে এরিয়া সার্কেল হিসেবে দেখানো হয়েছে তার রেডিয়াস যদি এ হয় তাহলে পাই এ স্কয়ার হবে এই এরিয়াটা, এই ভাইব্রেটিং মেটাল অ্যাটম। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম। এটা মনে রাখতে হবে তোমাকে, এখানে এল ইজ ইকুয়াল টু ইউ ইনটু টাউ,
s is equal to pi a square, এটা মনে রাখো। পরের সেকশনে আমরা যাই। এখন দেখো টাউ ইজ ইকুয়াল টু 1 বাই এস ইউ এন এস, এই জিনিসটা কিভাবে আসতেছে এটা একটু বুঝতে হবে। এটা বোঝার জন্য দেখো এখানে বলা হচ্ছে যে এস ইন্টু ইউ ইন্টু টাউ, এই জিনিসটা আসলে ভলিউমকে রিপ্রেজেন্ট করতেছে। এস ইন্টু ইউ ইন্টু টাউ, এটা কিন্তু ভলিউম রিপ্রেজেন্ট করতেছে। কারণ কি, এসটা হচ্ছে এরিয়া, ইউটা হচ্ছে লেংথ, এটা হচ্ছে লেংথ। আমরা জানি কোন একটা সিলিন্ড্রিক্যাল কোন একটা বস্তুর ভলিউম কে যদি আমি বের করতে চাই, এটা একটা সিলিন্ডার চিন্তা করা যায় না, সিলিন্ড্রিকাল কোন একটা এলিমেন্ট यस চিন্তা স্যার, করা। यस স্যার। তাহলে এই সিলিন্ডার যেটা দেখছো তুমি, এই সিলিন্ডারের ভলিউম হবে কি, ক্রস সেকশনাল এরিয়া ইন টোটাল হাইটটা। পাই স্কয়ার ইনটু এল হবে কিন্তু, यस স্যার। অথবা এস ইনটু এল, অথবা এস ইনটু ইউ টাউ। তাহলে এস ইউ টাউ, এটা মনে রাখো, এস ইউ টাউ হবে তাহলে, ঠিক না? यस স্যার। এস ইউ টাউ এটা হচ্ছে ভলিউম। এখানে তাই লেখা আছে দেখো, এস ইউ টাউ ইনটু এনএস। এনএসটা কি? এনএসটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দা, এটাই বুঝার আছে, এতটুকু বুঝলে হয়ে যাবে। এনএস মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ দা স্ক্যাটারিং সেন্টার, কনসেন্ট্রেশন অফ দা স্ক্যাটারিং সেন্টার। আমরা নাম্বার অফ স্ক্যাটারিং সেন্টার পার ইউনিট ভলিউম। এনএস হচ্ছে নাম্বার অফ স্ক্যাটারিং সেন্টার পার ইউনিট ভলিউম। এই যেখানে লেখা আছে, if ns is the concentration of the scattering center, then the volume sl, then in the volume sl there is one scattering center. এখানে যেটা বলছে যে, এখানে এরা বলতেছে যে এই যে ভলিউমটা আছে, এই ভলিউমের মধ্যে একটা স্ক্যাটারিং সেন্টার আছে। এতটুকু ভলিউমের মধ্যে একটা স্ক্যাটারিং সেন্টার, এই দুইটা অ্যাটমের ভাইব্রেশনের মধ্যে যে স্ক্যাটারিংটা হয়, এটাকে তারা বলতেছে একটা স্ক্যাটারিং সেন্টার বলতেছে। তাহলে একটা স্ক্যাটারিং সেন্টার যদি হয়, তাহলে এই যে কনসেন্ট্রেশনকে যদি আমি এই ভলিউম দিয়ে গুণ করি, তাহলে স্ক্যাটারিং সেন্টার পাবো একটা আসলে। এটা হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে? আর এখানে যে ভলিউম আছে, এই ভলিউমের মধ্যে আসলে স্ক্যাটারিং সেন্টার আছে একটা। তাহলে কনসেন্ট্রেশনকে এই ভলিউম দিয়ে গুণ করলে আমি আসলে পাবো এই ভলিউমের মধ্যে কতটুকু, কয়টা স্ক্যাটারিং সেন্টার আছে। তাহলে সেটার সংখ্যা হবে 1। সেই হিসেবে এখান থেকে একটা সূত্র ডিরাইভ করা হয়েছে যে টাউ ইজ ইকুয়াল টু 1 SU NS, 1 সাম চিন্তা করতে পারো, 1 বাই সাম মনে রাখার জন্য। এস হচ্ছে গিয়ে এরিয়াটা, ইউ হচ্ছে ভেলোসিটি, এনএস হচ্ছে কনসেন্ট্রেশন অফ স্ক্যাটারিং সেন্টার। তাহলে এটা একটা সূত্র আমরা ডিরাইভ করলাম। আচ্ছা, এখন দেখো, here we considered that the mean speed of the electron is not function of temperature. Actually the mean speed u depends on the atomic concentration of the material. The scattering center is also related to the atomic concentration. If the electron's path crosses pi a square, where is the maximum precipitation, it gets scattered. Therefore the mean time between the scattering event tau is inversely proportional to the, আচ্ছা এখানে এই জিনিসটা তো বোঝা যাচ্ছে তাই না? এটা খেয়াল করো, tau হচ্ছে inversely proportional to s। s যদি বড় হয় টাও কিন্তু ছোট হবে। यस স্যার। এস মানে হচ্ছে ওই ভাইব্রেশন এরিয়াটা, ভাইব্রেশন এরিয়া যত বড় হবে টাও তত ছোট হবে, মানে স্ক্যাটারিং টাইমটা তত কম হবে। হ্যাঁ, স্ক্যাটারিং টাইম তত কম হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টাউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই পাই এ স্কয়ার। এখন এই যে অ্যাটম গুলো যে ভাইব্রেট করতেছে নির্দিষ্ট একটা পজিশনে থেকে, স্প্রিং এর মতো ভাইব্রেশন করতেছে, এটাকে স্প্রিং ম্যাসের সাথে চিন্তা করতে পারি যে একটা অ্যাটম এইভাবে ভাইব্রেশন করতেছে, মনে করো একটা নির্দিষ্ট ডিরেকশনে। অ্যাটমটা এখানে আছে, এটা মনে করো তার এক্সিস, আর এই বরাবর মনে করো ভাইব্রেশন করতেছে, সে একবার এইদিকে যাচ্ছে একবার এইদিকে যাচ্ছে, তাহলে এইভাবে ভাইব্রেশন করতেছে। তাহলে এটাকে একটা স্প্রিং ম্যাসের সাথে চিন্তা করতে পারি, স্প্রিং এর মতো সে এরকম ভাবে ভাইব্রেট করতেছে। থার্মাল ভাইব্রেশন অফ দ্য অ্যাটম ক্যান বি কনসিডার্ড টু বি সিম্পল হারমোনিক মোশন লাইক অ্যাজ এ ম্যাস এম অ্যাটাচড টু এ স্প্রিং। এটাকে চিন্তা করতেছে যে একটা এম ম্যাস একটা স্প্রিং এর সাথে যদি কানেক্টেড থাকে,
তাহলে সিম্পল হারমোনিক মোশনে যদি কানেক্টেড থাকে তাহলে এভারেজ কাইনেটিক এনার্জি অফ অসিলেশন পাওয়া যায় 1/4 m² ওমেগা স্কয়ার। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের জন্য এটা একটা সূত্র, কাইনেটিক এনার্জির সূত্র। where omega is the oscillation frequency, omega হচ্ছে oscillation frequency, the kinetic energy of matter from the kinetic energy of matter। এই যে দেখো কাইনেটিক এনার্জি যেটা পাচ্ছি এটার সাথে একটা টেম্পারেচারের রিলেশন আছে, এটা কাইনেটিক থিওরি অফ ম্যাটার থেকে আমরা পাই। এই যে এই জিনিসটা, এই সূত্রটা আমরা পাচ্ছি কোথায় থেকে? হ্যাঁ, কাইনেটিক থিওরি অফ ম্যাটার থেকে এই সূত্রটা পাই। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমি একটা রিলেশন পাচ্ছি। এখানে যদি আমি ধরি যে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এগুলা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি এটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি a স্কয়ার প্রপোর্শনাল টু t। এই যে a স্কয়ারটা আছে না, এটা প্রপোর্শনাল টু t। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো আমার কিন্তু এটাই দরকার, এই a স্কয়ারের সাথে t এর একটা রিলেশন যদি পাই তাহলে দেখো এই ইকুয়েশনে, এই যে ইকুয়েশনে আমি কিন্তু টাও এর সাথে একটা t এর সম্পর্ক পাবো। এটা মনে রাখো আর এটা মনে রাখো, এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন কিন্তু আমাকে রিলেট করতে হবে। এখানে আমি বলতেছি টাউ 1/π² সমানুপাতিক 1/π²। তার মানে কি টাউ 1/a² এর সমানুপাতিক, a স্কয়ারের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, টাউ হচ্ছে a স্কয়ারের ব্যস্তানুপাতিক। আবার এখান থেকে দেখা যাচ্ছে a স্কয়ার এবং t দুটো হচ্ছে সমানুপাতিক। তাহলে এখান থেকে আমাদের একটা কনক্লুশন আসবে, এই যে দেখো এখানে আমরা বলতে পারি a স্কয়ার সমানুপাতিক t। তাহলে ওই যে এর আগের ইকুয়েশন থেকে আমরা লিখেছিলাম যে টাউ সমানুপাতিক 1/π² সমানুপাতিক 1/t। তাহলে টাউ এর সাথে যদি এটা রিলেশন করি, কানেক্ট করার চেষ্টা করি, তাহলে টাউ ইজ ইকুয়াল টু c/t লেখা যায়, যেখানে c হচ্ছে একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, সরি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। c হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যেটা টেম্পারেচারের সাথে সম্পর্কিত নয়, ডিপেন্ডেন্ট নয়। সাবস্টিটিউটিং টাউ, এখন টাউ কে যদি আমি এই যে সিটি দিয়ে এক্সপ্রেস করি, ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সপ্রেশন পাচ্ছি। দেখো এখানে দেখো মিউ ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ই টাউ বাই এমই, এটা আমরা আগে দেখেছি। মোবিলিটি হচ্ছে টাউ এর সমানুপাতিক, ই আর এম ই এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট, বাই এমই কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখতেছি যে মোবিলিটিটা টাউ এর সাথে রিলেটেড, মোবিলিটি টাউ এর সাথে রিলেটেড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোবিলিটি ইজ ইকুয়াল টু ই বাই এমই সিটি। এই যে এখান থেকে টাও এর মানটা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা রো টি অথবা 1/σ t, এটা হচ্ছে ই এন মিউ ডি, অর্থাৎ মোবিলিটির সাথে সম্পর্কিত। আর মোবিলিটি আমরা দেখলাম যে টাও এর সাথে সম্পর্কিত এবং টাও এর মানটা আমরা বের করে ফেললাম। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে রেজিস্টিভিটি আসলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টিভিটি। খেয়াল করো, রেজিস্টিভিটি অথবা কন্ডাক্টিভিটিকে আমি টেম্পারেচারের রেসপেক্টে কিন্তু প্রকাশ করতে পারি। Yes, sir. তাহলে আমাদের এই সেকশনের উদ্দেশ্য হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্টিভিটিটা বের করা। রো টি ইজ ইকুয়াল টু এটি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট resistivity, where A is the temperature independent constant. This shows that the resistivity of a pure metal wire increases linearly with the temperature. তাহলে আমরা বলতে পারি যে resistivity টেম্পারেচারের সাথে সাথে ইনক্রিজ করে, and the resistivity is due simply to the scattering of conduction electrons by thermal vibration of the atoms. We term this conductivity lattice scattering limited conductivity. তাহলে এই স্ক্যাটারিং, এই কন্ডাক্টিভিটি বা এই রেজিস্টিভিটির
এসটিপিটি কে আমরা কি বলতে পারি যে ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড কন্ডাক্টিভিটি, ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড কন্ডাক্টিভিটি। কারণটা কি? কারণ এই কন্ডাক্টিভিটিটা অ্যাকচুয়ালি ল্যাটিস স্ক্যাটারিং এর সাথেই সম্পর্কিত। টেম্পারেচারের কারণে যে ভাইব্রেশনের চেঞ্জ হয়, সেখান থেকে ল্যাটিস স্ক্যাটারিং চেঞ্জ হয়, অর্থাৎ টাউ চেঞ্জ হয়। সেই টাউ থেকেই এই রেজিস্টিভিটির চেঞ্জ আসতেছে বা কন্ডাক্টিভিটির চেঞ্জ আসতেছে। ঠিক আছে? এখানে যে থিওরিটা আলোচনা করা হলো, সেই থিওরির উপরে একটা অঙ্ক আছে এখানে। যে থিওরিটা আলোচনা করা হয়েছে সেটার উপরেই অঙ্ক। ঠিক আছে? আমি আগে একবার বলেছিলাম যে এই সূত্রটা খুব বেশি কাজে লাগে, অর্থাৎ কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু ডিএনএ বাই এমএটি। ঠিক আছে? এই জিনিসটা প্রায়ই কাজে লাগে। ডেনসিটি, ডি মানে ডেনসিটি, এনএ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এমএটি মানে হচ্ছে মোলার ওয়েট, আর এটা হচ্ছে অ্যাটমিক কনসেন্ট্রেশন। এনএস মানে অ্যাটমিক কনসেন্ট্রেশন। ঠিক আছে? এখন দেখো ড্রিফট মোবিলিটি এন্ড দ্য রেজিস্টিভিটি ডিউ টু দ্য ল্যাটিস ভাইব্রেশন। এখন মোবিলিটিটা বের করতে হবে এখানে হয়তো, given that the mean speed of the conduction electron in copper, অর্থাৎ এখানে ইউটা দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে, ইউ এক নাম্বার, and the frequency of the vibration of the copper atoms at temperature is at room temperature is about, এই যে এটা দেওয়া আছে পার সেকেন্ডে। তাহলে ফ্রিকোয়েন্সি এফ টাও দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি এফ। এখান থেকে ওই যে হয়তো ওমেগা বের করা যাবে, এফ থেকে টুয়াইস পাই এফ, এখান থেকে ওমেগা বের করা যাবে, তার মানে আসলে ওমেগাটাও দেওয়া আছে। এস্টিমেট দ্য ড্রিফট মোবিলিটি, ড্রিফট মোবিলিটি অর্থাৎ আমি যদি চিন্তা করি যে মিউ ডি ড্রিফট মোবিলিটি, এটা বের করতে হবে। ড্রিফট মোবিলিটি of electrons and the conductivity of copper, conductivity sigma বের করতে হবে, conductivity। এখন দেখা যাচ্ছে কপারের ডেনসিটি দেওয়া আছে, অ্যাটমিক মাস দেওয়া আছে। ডেনসিটি আর অ্যাটমিক মাস দেওয়া থাকলে অ্যাটমের কনসেন্ট্রেশন বের করা যায়, অ্যাটমিক কনসেন্ট্রেশন। তাহলে অ্যাটমিক কনসেন্ট্রেশন যেটা, এই অ্যাটমিক কনসেন্ট্রেশনকে স্ক্যাটারিং সেন্টারের কনসেন্ট্রেশন ধরে নিচ্ছে। Here the atomic concentration is considered to be the concentration of the atomic center। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। Atomic concentration আর concentration of the atomic center বা স্ক্যাটারিং সেন্টার, এটা যদি আমি চিন্তা করি তাহলে দুইটাকে এক চিন্তা করলে এটা বের করে নিতে হবে। বের করার পরে দেখো কাইনেটিক এনার্জির একটা সূত্র আমরা শিখেছিলাম যে এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 1/4 m a স্কয়ার ওমেগা স্কয়ার। ঠিক আছে? আর ওমেগা তো আমার জানা আছে, এই যে ওমেগাটা বের করে নিছি 2 পাই f, সেখান থেকে ওমেগা বের করে নিছি। আর এই সূত্রটাও আমরা দেখছি একটু আগে যে এভারেজ কাইনেটিক এনার্জি সমান সমান এটা হাফ কেটি হবে, সেখান থেকে a স্কয়ারটা আমরা বের করে নিতে পারি, a স্কয়ার। এই a স্কয়ারটা আমার লাগবে কেন? s বের করার জন্য। s, এই যে s টা বের করলাম এইভাবে। তাহলে s যদি জানা থাকে সেখান থেকে টাউ বের করা যায় 1/SUNS, সেখান থেকে মোবিলিটি বের করতেছি, কন্ডাক্টিভিটি বের করতেছি। এই হচ্ছে অঙ্ক। এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, না দেখে করার চেষ্টা করবা। প্রথমে দেখে নিতে পারো, দেখে তারপরে না দেখে একবার প্র্যাকটিস করবা এই অঙ্কটা। ঠিক আছে? যেহেতু আমাদের অনলাইনে এক্সাম হচ্ছে, তো যদি ধরো অনলাইনে এক্সাম হয়, অনলাইনে যদি অ্যাসাইনমেন্ট থাকে তাহলে হয়তো কোশ্চেনটা জাস্ট একটু সামান্য চেঞ্জ থাকতে পারে। যদি এরকম থাকে ধরো কন্ডাক্টিভিটির জায়গায় রেজিস্টিভিটি বের করতে বলা হলো, অথবা মনে করো এখানে কোন একটা প্যারামিটার জাস্ট একটু চেঞ্জ করে দেওয়া হলো, এরকমও হতে পারে। ঠিক আছে? কোন একটা প্যারামিটার একটু এদিক সেদিক করে দেওয়া হলো, হয়তো বা কপারের জায়গায় অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ঠিক আছে? কপার না বলে আমি যদি অন্য একটা ম্যাটেরিয়ালের মনে করো ডেনসিটি দিয়ে দেই এবং অ্যাটমিক নাম্বার দিয়ে দিই,
সেখান থেকে তুমি বের করে নিবা। এই ধরনের হতে পারে আর কি, সামান্য একটু চেঞ্জ থাকতে পারে। এই আচ্ছা দেখো, এটা হচ্ছে ম্যাথিসেন্স রুল এন্ড টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি। ম্যাথিসেন্স রুল এন্ড টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্টিভিটি, এখানে কি দেখতেছি আমরা দেখো, why different types of scattering mechanism described for metallic alloy rather than temperature dependence of resistivity। এখন দেখো রেজিস্টিভিটির জন্য আমরা আরো কিছু এক্সপ্রেশন আমরা দেখি, কেন আরো কিছু মেকানিজম আমরা আলোচনা করি। এটার কারণটা হচ্ছে যে আমরা ধরে নিছি যে কি শুধু ল্যাটিস ভাইব্রেশনের কারণেই বা টেম্পারেচারের কারণে কি হয়, স্ক্যাটারিং টাইমটা চেঞ্জ হয়। শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হলে কি হয়, স্ক্যাটারিং টাইমটা চেঞ্জ হয়। কিন্তু যদি এরকম হয়, যে ইম্পিউরিটি অ্যাটম আছে, ইম্পিউরিটি অ্যাটম থাকলে কিন্তু এই ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশনের সাথেও কিন্তু এই টাউটা কিন্তু সম্পর্কিত, অর্থাৎ স্ক্যাটারিংটা সম্পর্কিত। তাহলে যদি ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশন চিন্তা করি, সেই ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশনকে কনসিডার করে আমরা টাউ বের করতে পারি। এবং টাউ যদি চেঞ্জ হয় ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশনের উপরে, তাহলে কিন্তু টাউ চেঞ্জ হওয়া মানে কি, মোবিলিটি চেঞ্জ হওয়া। মোবিলিটি চেঞ্জ হওয়া মানে রেজিস্টিভিটি অথবা কন্ডাক্টিভিটিটা চেঞ্জ হওয়া। তাহলে রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটির মধ্যে আরেকটা প্যারামিটার এখন ঢুকাচ্ছি আমরা। Yes, sir. হ্যাঁ, ডিলিট করে নেই। হ্যাঁ, আচ্ছা এখন দেখো, এই যে দেখো এখানে এই জিনিসটা দেখানো হচ্ছে টাউ আই, এখানে লেখা আছে টাউ আই। টাউ আই বলতে বোঝাচ্ছে মিন ফ্রি টাইম ডিউ টু ইম্পিউরিটি অ্যাটম। অর্থাৎ ইম্পিউরিটি অ্যাটমের যে স্ক্যাটারিংটা হয়, সেই স্ক্যাটারিং এর টাইম যদি টাউ আই হয়, দেখো একটা ইলেকট্রন একটা ইম্পিউরিটি অ্যাটমের সাথে লেগে আরেকটা ইম্পিউরিটি অ্যাটমের গায়ে লাগতেছে, এবং যে স্ক্যাটারিংটা হচ্ছে সেই স্ক্যাটারিং টাইমটাকে আমরা লিখতেছি টাউ আই। ঠিক আছে, এখন এই ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশন যদি চেঞ্জ হয়, তাহলে টাউ আইও কিন্তু চেঞ্জ হবে। আবার একটা ইলেকট্রন দেখো, এটা হচ্ছে টাউ টি, যেটা আমরা আগে দেখছি, টাউ টিটা আগে দেখছি যে নরমাল অ্যাটমের মধ্যে যে স্ক্যাটারিংটা হয় এটাকে টাউ টি বলা হচ্ছে। আর সাথে ইম্পিউরিটি অ্যাটম যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে টাউ আই। তাহলে টাউ আইটা নির্ভর করবে এই কনসেন্ট্রেশনের উপরে, আর টাউ টিটা কিন্তু এই অ্যাটমের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত ছিল। এখন দেখো এখানে একটা নতুন জিনিস শিখতেছো তোমরা, সেটা হচ্ছে যে 1/টাউ যেটা, এটাকে বলতেছে প্রবাবিলিটি। We now effectively have two types of mean free times between the collisions. One is tau t for scattering from the thermal vibration only. Tau t টাকে আমরা কি বলতেছি, for scattering from the thermal vibration only, and the other tau I is for scattering from impurity only. এই যে আমরা বিভিন্ন টার্ম যে এখানে দেখাচ্ছি, এই টার্মগুলোর মিনিং গুলো আগে তোমাকে বুঝতে হবে। টাউ টি হচ্ছে কি, মূল যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালের স্ক্যাটারিং এর কারণে যে মিন ফ্রি টাইমটা পাচ্ছি, মিন ফ্রি টাইম। আর এটা হচ্ছে যে ইম্পিউরিটি অ্যাটমের জন্য, ফর স্ক্যাটারিং ফ্রম ইম্পিউরিটি অ্যাটমস অনলি। আচ্ছা, উই ডিফাইন টাউ টি অ্যাজ দ্য মিন টাইম বিটুইন দ্য স্ক্যাটারিং ইভেন্ট অ্যারাইজিং ফ্রম থার্মাল ভাইব্রেশন অ্যালোন and tau I as the mean time between scattering events arising from the collision with impurity alone. আচ্ছা, both are illustrated in the above figure, যেটা এই ফিগারে দেখানো হয়েছে। এখন দেখো, here 1/টাউ is the net probability of the scattering or the net number of collision due to lattice vibration from host atom and collision between impurity atoms. তাহলে এটাকে কিন্তু দুই ভাবে বলতেছে, একটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং, দুইটা সিস্টেমে টোটাল প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং অথবা টোটাল নাম্বার অফ কলিশন, এটা চিন্তা করতেছি এখানে টোটাল নাম্বার অফ কলিশন। ঠিক আছে, তাহলে দেখো এখানে
একটা সিস্টেমের মধ্যে কিন্তু টোটাল টাউটা হচ্ছে টোটাল টাউটা হচ্ছে টাউ, আর 1/টাউ হচ্ছে নাম্বার অফ স্ক্যাটারিং। তাহলে দেখো একটা জিনিস চিন্তা করো, টাউ যদি বড় হয় তাহলে কি হবে? টাউ বড় হওয়ার মানে হচ্ছে এখানে কিন্তু স্ক্যাটারিং এর প্রবাবিলিটি কমে যাচ্ছে, তাই না? টাউ বড় হওয়ার অর্থ কি? অনেক সময় ধরে সেই স্ক্যাটারিং হবে না। তার মানে 1/টাউ কিন্তু প্রবাবিলিটিকে রিপ্রেজেন্ট করতেছে, বা নাম্বার অফ কলিশন কেও রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে না? নাম্বার অফ কলিশন তত কম হবে, টাউ যদি বড় হয় তাহলে নাম্বার অফ কলিশন কম হবে না? অবশ্যই নাম্বার অফ কলিশন কম হবে। তাহলে 1/টাউ কে আমি প্রবাবিলিটি অফ স্ক্যাটারিংও বলতে পারি, আবার নাম্বার অফ কলিশন কেও রিপ্রেজেন্ট করতে পারি। এখন দেখো 1/τt is the probability of scattering due to the lattice vibration alone. তাহলে এই দুইটা একটু দাঁড়াও। আচ্ছা দেখো, এখানে হচ্ছে কি 1/τt হচ্ছে probability of scattering due to the lattice vibration and 1/τi হচ্ছে probability of scattering due to the impurity atoms alone, অথবা এটাকে নাম্বার অফ কলিশন বলতেছে। আসলে দেখো আমাদের টোটাল নাম্বার অফ কলিশন কিন্তু এই দুইটা কলিশনের যোগফলের সমান হবে। টোটাল নাম্বার অফ কলিশন, একটা সিস্টেমে টোটাল নাম্বার অফ কলিশন কিন্তু সমান হবে। তাহলে যদি সরি এটা সমান হবে, তাই না? টোটাল নাম্বার অফ কলিশন অর্থাৎ এই যে দেখো টোটাল নাম্বার অফ কলিশন হবে এই দুইটা কলিশনের যোগফল। অর্থাৎ এইটা যদি বেশি হয় তাহলে এইটা কম হবে, উল্টাভাবে যদি এইটা বেশি হয় তাহলে এটা কম হবে। এই দুইটার যোগফল কিন্তু এটা সমান হবে, নাম্বার অফ কলিশন, টোটাল নাম্বার অফ কলিশনটা সবসময় সমান হবে। তাহলে এই জিনিসটা আমরা এখন ইকুয়েশনে বসাই দিতে পারি। এই যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে মিউ ডি ইজ ইকুয়াল টু ই টাউ ডিভাইডেড বাই এমই, এই ইকুয়েশনে বসাই দিতে পারি আমরা এখন। তাহলে দেখো এখানে আমরা জানি 1/μd থেকে বসাচ্ছি আমি, 1/μd থেকে বসাচ্ছি। তাহলে 1/μd তে যদি এটা বসাই তাহলে দেখো ইকুয়েশনটা, এটা খুব কঠিন ইকুয়েশন না, সিম্পল একটা ইকুয়েশন। এই যে 1/টাউ এর মানটা এটা বসাইছে, বসাইলে দেখো এই যে দুইটা টার্ম আসতেছে, এমই ই ডিভাইডেড বাই টাউ টি, এমই ই ডিভাইডেড বাই ই টাউ আই। তাহলে এটা কিন্তু একটা মোবিলিটি টার্ম, খেয়াল করো এটা একটা মোবিলিটি টার্ম, এটাও একটা মোবিলিটি টার্ম। তাহলে এই মোবিলিটি টার্ম দুইটার নাম আমি দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে মিউ টি, একটা হচ্ছে মিউ আই। তাহলে মিউ টিটা কি? এটা হচ্ছে মোবিলিটি ডিউ টু থার্মাল ভাইব্রেশন অফ দা অ্যাটমস, আর মিউ আই হচ্ছে যে মোবিলিটি ডিউ টু দা ইম্পিউরিটি অ্যাটমস। দুই ধরনের মোবিলিটি পাইলাম আমি এখানে। তাহলে এই ইকুয়েশনটা আমরা পাই, তাই না? where mu l is the lattice scattering limited drift mobility. এখানে মিউ এল লিখলাম কেন? মিউ টি হবে তো, মিউ এল না, এটা মিউ টি হবে। আমরা তো মিউ ডি, মিউ টি আর একটা হচ্ছে মিউ আই লিখতেছি, তাই না? তাহলে এটা হবে মিউ টি। মিউ টি is the lattice scattering limited drift mobility and mu I is the impurity scattering limited drift mobility. তাহলে এখানে যদি তোমার কোশ্চেন থাকে যে হোয়াট ইজ ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড ড্রিফট মোবিলিটি, তাহলে তুমি এটা এক্সপ্লেইন করতে হবে যে এটা হচ্ছে ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড ড্রিফট মোবিলিটি, যেটা আগেও কিন্তু দেখানো হয়েছে। আর একটা হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং লিমিটেড ড্রিফট মোবিলিটি। ঠিক আছে? তাহলে মোবিলিটির দুইটা টার্ম আমরা পেয়ে গেলাম এখানে। যেমন এখানেও আগে বলা হয়েছিল, দেখো এই যে ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড কন্ডাক্টিভিটি বলা হয়েছিল না, ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড কন্ডাক্টিভিটি। তাহলে এই যে মোবিলিটি আগে যে পেয়েছিলাম, এই যে মোবিলিটি, এটাও কিন্তু ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড মোবিলিটি। এই মোবিলিটিটা এখানে একটু ডিস্টিংগুইশ করা হয়েছে পরিষ্কারভাবে। আচ্ছা, ইফেক্টিভ, আচ্ছা এটা তো দেখানো হয়েছে। হুম,
তাহলে দেখো এখানে দেখো রেসিস্টিভিটি যে টার্মটা, রেসিস্টিভিটি টার্মটাও কিন্তু এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, the effective or overall resistivity rho of the material is simply 1 by En mu d। ডিটা ছোট হবে, ডিটা ছোট হবে, where by putting the value of 1 by mu d we get the following equation। অর্থাৎ এখানে যে রেসিস্টিভিটি যেটা পাওয়া যাচ্ছে, রেসিস্টিভিটিও এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কারণ কি, মোবিলিটি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ দুই টাইপের মোবিলিটি পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এটাও এক ধরনের রেসিস্টিভিটি, এটা একটা রেসিস্টিভিটি টার্ম। এটা বোঝা যাচ্ছে যে এটা একটা রেসিস্টিভিটি টার্ম, এটা একটা রেসিস্টিভিটি টার্ম। তাহলে এই রেসিস্টিভিটির নাম দিতে পারি রো টি, এটার নাম দিতে পারি রো আই। তাহলে রো ইজ ইকুয়াল টু রো টি প্লাস রো আই। তাহলে টোটাল যে রেসিস্টিভিটিটা, এটা দুই ধরনের ইফেক্ট থেকে রেসিস্টিভিটি আসতেছে। তাহলে আমরা প্রথমে ইম্পিউরিটি অ্যাটমটা কনসিডার করছিলাম না আগে, সেটা আমরা কি বলছিলাম, ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড রেসিস্টিভিটি। এই যে এই টার্মটা কি বলছিলাম, এটা মনে রাখতে হবে যে ল্যাটিস স্ক্যাটারিং লিমিটেড রেসিস্টিভিটি, আর এটা হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং লিমিটেড resistivity, which represents that the total resistivity is the summation of the two resistivity. One is the resistivity for the pure metal, তাহলে যদি শুধু পিওর মেটাল থাকে তাহলে কিন্তু এই জিনিসটা জিরো হয়ে যাবে, এই অংশটা জিরো হয়ে যাবে, which is fully temperature dependent। এটা হচ্ছে পুরোপুরি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে কোনো মেটাল যদি পিওর মেটাল হয়, কোনো ডোপিং নাই, কোনো এক্সটার্নাল কোনো ইম্পিউরিটি অ্যাটম নাই, তাহলে এটাকে আমরা, এই মেটালের যে রেসিস্টিভিটিটা, এটা পুরোপুরি টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। And the other term is due to the presence of impurity atoms. While there is no impurity, the second term does not exist. তাহলে impurity যদি না থাকে তাহলে second termটা থাকবে না। On the other hand, when the impurity concentration increases, যখন impurity concentrationটা বাড়ে, the second term starts to increase, ঠিক আছে, become dominant. On the other hand, when the impurity concentration increases, the second term starts to increase and becomes dominant, and tau I depends on impurity concentration, and Li is the mean separation of the impurity atoms. Thus, tau I is equal to Li by U. তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, ইম্পিউরিটি অ্যাটমের যদি কনসেন্ট্রেশন বাড়ে তাহলে এই পার্টটা কিন্তু ডমিনেন্ট করবে। এই ইম্পিউরিটির জন্য যে রেসিস্টিভিটি পার্ট যেটা আছে এটা ডমিনেন্ট করবে, অর্থাৎ এটার মান বাড়তে থাকবে। পুরা ম্যাটেরিয়ালের যে রেসিস্টিভিটি, এটা দেখা যাবে ইম্পিউরিটির জন্য যে রেসিস্টিভিটি পার্টটা আছে এটা ডমিনেট করবে, এটা তখন কমে যাবে। টোটাল রেসিস্টিভিটি এই দুইটার যোগফল। তাহলে tau I depends on impurity concentration. Li is the mean separation of the resistivity of the impurity atom. Thus, tau I is equal to Li divided by U. তাহলে ইলেকট্রনের মিন স্পিড ইজ অলমোস্ট কনস্ট্যান্ট, অর্থাৎ নিচের অংশটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি, ঠিক আছে, তাহলে এই যে এলটা কি, এলটা হচ্ছে স্ক্যাটারিং লেংথ, L1 মিন সেপারেশন অফ দ্য ইম্পিউরিটি অ্যাটম। তাহলে ইম্পিউরিটি অ্যাটমের যে সেপারেশন, এটা কিসের সাথে সম্পর্কিত, এটা কিন্তু ইম্পিউরিটি অ্যাটমের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত। তাহলে এখানে এটাকে কনসেন্ট্রেশনের ব্যস্তানুপাতিক ধরতেছে, 1 by Ni cube. When the concentration is zero, the Li becomes infinite. তাহলে দেখো এটা খুব সিম্পল জিনিস, যে কনসেন্ট্রেশন যদি জিরো হয় মানে কোনো ইম্পিউরিটি অ্যাটম নাই। যদি কনসেন্ট্রেশন যদি জিরো হয় তার মানে কি, ইম্পিউরিটি অ্যাটম নাই, তার মানে কি ইম্পিউরিটি অ্যাটমের মধ্যে ডিসটেন্সটা কিন্তু ইনফাইনাইট হয়ে যাবে, L1 টা ইনফাইনাইট হয়ে যাবে, তার মানে এই অংশটা থাকবে না কি ওই সময়। Consequently, the resistivity due to impurity becomes zero. The summation rule of resistivity from different scattering mechanisms shown in equation 4 is called Matheson's rule. The summation rule of resistivity
from different scattering mechanism shown in equation 4 is called Matheson's rule. এই যে রুলটা দুই টাইপের স্ক্যাটারিং কে আমরা কনসিডার করে যে রেসিস্টিভিটি টার্মটা বের করছি, এই রেসিস্টিভিটির যে ইকুয়েশন এটাকে বলা হয় ম্যাথিসেন্স রুল। তাহলে দেখো শুরুতে আমরা বলেছিলাম, দেখো একেবারে শুরুতে ম্যাথিসেন্স রুল। এই ম্যাথিসেন্স রুলটা কি রকম? Why different types of scattering mechanism described for metallic alloy rather than temperature dependence of resistivity? এই কোশ্চেনটা বুঝো, why different type of scattering mechanism, বিভিন্ন টাইপের স্ক্যাটারিং মেকানিজম কেন মেটালিক অ্যালয়ের জন্য ডেসক্রাইব করা হয় rather than temperature dependence of resistivity? এটার অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে যে আমরা তো আইডিয়ালি ধরে নেই যে প্রত্যেকটা মেটালিক অ্যালয় পিওর মেটাল থাকে, কিন্তু আসলে বাস্তবে কিন্তু পিওর মেটাল থাকে না, এখানে ইম্পিউরিটি অ্যাটম থাকে। এই জন্য ডিফারেন্ট টাইপ অফ স্ক্যাটারিং মেকানিজম ডেসক্রাইব করা হয়, এবং ডিফারেন্ট টাইপ অফ স্ক্যাটারিং ম্যাটেরিয়াল ডেসক্রাইব করার জন্য ইম্পিউরিটি অ্যাটম কনসিডার করে যে রেসিস্টিভিটি টার্ম দুটো পাওয়া যাচ্ছে, এটাকে যে ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করা হয়, দ্যাট ইকুয়েশন ইজ কল্ড ম্যাথিসেন্স রুল। বুঝতে পারছো? এটা নিজের ভাষায় লিখতে হবে যে হোয়াট ইজ ম্যাথিসেন্স রুল। ম্যাথিসেন্স রুল হচ্ছে ইজ এ রুল where we have described or considered the scattering mechanism for a metallic alloy for কি মনে করো এটাকে কি বলা হয়, for considering temperature dependence and also the impurity atoms, different types of considering different types of scattering mechanism। ঠিক আছে, এই দুইটা জিনিসকে কনসিডার করে বা একাধিক জিনিসকে কনসিডার করে যে আমরা রেসিস্টিভিটি টার্মটা বের করি, সেই রেসিস্টিভিটি টার্মের এক্সপ্রেশনকেই বলা হয় ম্যাথিসেন্স রুল। স্যার আমাদের 3টা থেকে একটা ক্লাস আছে স্যার। তোমাদের কি ক্লাস আছে 3টা থেকে? স্যার ইকোনমিক্স ক্লাস দিছে স্যার। এটা কি রুটিনে 3টা থেকে আছে? না স্যার রুটিনে নাই, ওনার গতকাল